আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে ঈদ পরবর্তী ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের ফিজিক্যাল এডুকেশনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সো যারা আজকের ক্লাসে আসছেন আশা করছি খুবই উপকৃত হবেন। আজকের ক্লাসে আমরা মেইনলি ডিসকাস করব খেলাধুলার পরিচালনা পদ্ধতি নিয়ে। খেলাধুলার পরিচালনার পদ্ধতি নিয়ে এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা একজন ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য জানা খুবই জরুরি। আমরা যদি আমাদের কর্মস্থলে সুনামের সাথে কাজ করতে চাই, ডেফিনেটলি আমাদের এই বিষয়গুলো জানাটা অত্যন্ত জরুরি। আপনারা সবাই ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফাইন। তো আমরা মেইনলি খেলাধুলার পরিচালনা পদ্ধতি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব এবং এখানে বেশ কিছু বিষয় আছে। এটা বড় একটা চ্যাপ্টার, বাট আমাদের যেহেতু জানার দরকার আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। ওকে, তো খেলাধুলার পরিচালনা পদ্ধতি বলতে আমরা আসলে কি বুঝি? আপনাদের কোনো ধারণা থাকলে একটু শেয়ার করতে পারেন। আপনাদের ধারণা আছে কোনো? খেলাধুলার পরিচালনা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? আরো কোনো ধারণা আছে? জি স্যার, আছে স্যার। কি বলেন একটু দেখি শুনি। স্যার, খেলাধুলার পরিচালনা পদ্ধতি বলতে আমরা যেখানে খেলাধুলা করব সে জায়গাটা নির্ধারণ করতে হবে এবং খেলাধুলা পরিচালনা করার জন্য কিছু ভলেন্টিয়ার রাখতে হবে এবং আমাদের কতগুলা দল হবে সেটা আমাদেরকে ঠিক করতে হবে, বা কতটা দলের আমরা খেলা দিব সেইগুলা ঠিক মতন পরিচালনা করতে হবে এবং পরিচালনা করতে, এবং যদি রেফারি লাগে আমাদের রেফারি নিতে হবে, আম্পায়ার লাগলে আম্পায়ার নিতে হবে এবং এর সাথে আপনার হচ্ছে লাইসম্যান যেগুলো থাকা দরকার। যে ফুটবল খেলা হয় তাহলে আমাদের লাইসম্যান নিতে হবে। এইভাবে স্যার আমরা খেলাধুলা পরিচালনা করতে পারি স্যার। ওকে, ওকে, ভেরি গুড। স্যার, প্রতিটি কর্ম বা সম্পাদন করতে হলে মানে সুশৃঙ্খল যে একটা বিষয় আছে এটার দরকার আছে আর কি। তো খেলাধুলাও মানে সুশৃঙ্খল ভাবে করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা জরুরি। জি, পদ্ধতি অবলম্বন করলে আমরা খেলা বলি বা যে কোনো সংগঠন বলি বা যে কোনো প্রোগ্রাম বলি সেটা সুষ্ঠুভাবে শৃঙ্খলার সহিত মানে সেটা শেষ করা যাবে আর কি। এই কারণে এই পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ। রাইট, ওকে, ফাইন, থ্যাংক ইউ। আমরা একটু দেখি খেলাধুলার পরিচালনা পদ্ধতি বলতে আমরা কি বুঝি। খেলাধুলার পরিচালনা পদ্ধতি বলতে বোঝায় কোনো প্রতিযোগিতা বা স্পোর্টস অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিয়ম ও কৌশল। আপনি একটা কম্পিটিশন অর্গানাইজ করতে চান, একটা কম্পিটিশন হোস্ট করতে চান, ডেফিনেটলি ওই কম্পিটিশনটা আপনি বা আপনারা চাইবেন যে এটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়। সো এটার জন্য ওটার কিছু রুলস রেগুলেশন আপনারা মেনটেন করবেন। ওইটা পরিচালনার জন্য আপনারা কিছু টেকনিক অবলম্বন করবেন। এটার মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। সো বেসিক্যালি আমরা খেলাধুলার পরিচালনা পদ্ধতি বলতে বোঝাই কোনো প্রতিযোগিতা বা ক্রীড়া অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিয়ম ও কৌশল। স্পোর্টস ম্যানেজমেন্ট মেথডস, এটাকে বলা হয় স্পোর্টস ইন ইংলিশ, এটাকে বলা হয় স্পোর্টস ম্যানেজমেন্ট মেথডস, refers to the rules, systems and techniques used to organize and conduct a sports competition or event in a proper and systematic manner. একটু মিউট করে রাখেন, কে আনমিউট করে রেখেছেন একটু মিউট করে রাখেন। সো স্পোর্টস ম্যানেজমেন্ট মেথড বলতে আমরা কি বুঝি?
এখনো স্টিল আপনারা যদি এগুলো আপনারা না বুঝেন, সবাই ক্লাসের রুলসটা মেনটেন করবেন। আপনারা যে যেখানেই থাকেন না কেন, যদি আপনারা এটা মেনটেন না করেন, এটা আমাদের জন্য কষ্টকর হয়। ঠিক আছে, এজন্য আপনারা চেষ্টা করবেন ক্লাসের রুলস রেগুলেশনটা মেনটেন করার। আপনি যেখানে যে অবস্থায় থাকেন ক্লাস করেন, কোনো সমস্যা নাই। আপনার সমস্যা হলে ক্লাস করবেন না, ইটস আপ টু ইউ। বাট একজন আরেকজনের ডিস্টার্ব করবেন না আশা করছি। আর যে সালমান, মিউট করে রাখেন। আপনারা ব্যস্ত থাকলেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা যদি ক্লাসের সাথে সাথে অন্য কোনো কাজ করেন, সেই ক্ষেত্রেও আপনাদের খেয়াল রাখতে হবে যে আমার মাধ্যমে অন্য কারো ক্ষতি হচ্ছে কিনা, আমি আমার ডিভাইসটা আনমিউট হয়ে গিয়েছে কিনা। ঠিক আছে, অনেকে গাড়িতে থাকেন, চলমান অবস্থায় থাকে, আমরা বুঝি, সব সিচুয়েশন বুঝি, বাট আপনি আপনার জায়গা থেকে তো কন্ট্রোল করার সুযোগ আছে, সেটা করেন। থ্যাংক ইউ। ওকে, যে কথা বলছিলাম, খেলাধুলা পরিচালনা পদ্ধতি, স্পোর্টস ম্যানেজমেন্ট মেথড। স্পোর্টস ম্যানেজমেন্ট মেথড বলতে আমরা কি বুঝি? স্পোর্টস ম্যানেজমেন্ট মেথড বলতে আমরা বুঝি, স্পোর্টস ম্যানেজমেন্ট মেথড বলতে আমরা বুঝি টু দ্য রুলস, সিস্টেমস অ্যান্ড টেকনিক্স। রুলস রেগুলেশন বা সিস্টেম, পদ্ধতি। আপনি একটা খেলা চালাবেন, কোন পদ্ধতিতে চালাবেন, কোন সিস্টেমে চালাবেন, এবং কোন টেকনিক অবলম্বন করবেন, কোন টেকনিক সেখানে ব্যবহার করবেন, কিসের জন্য? টু অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট আ স্পোর্টস কম্পিটিশন। অর্গানাইজ এবং কন্ডাক্ট করা একটা স্পোর্টস কম্পিটিশন অর ইভেন্ট, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে না। প্রপার অ্যান্ড সিস্টেমেটিক ম্যানার, আপনি চাইবেন ডেফিনেটলি এটা যেন একটা প্রপার ওয়েতে হয়, একটা সিস্টেমেটিক ম্যানারে হয়। সো পৃথিবীর বেশিরভাগ খেলাধুলার পরিচালনা পদ্ধতি বা ব্যবস্থাপনা পদ্ধতি এবং সাংগঠনিক কাঠামো সাধারণত 4টি পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে। কয়টা পদ্ধতিতে? চারটা পদ্ধতি। জি, সবাই যখন আমি জিজ্ঞাসা করব কোনো কিছু, তখন আপনারা আনমিউট করে জাস্ট অ্যান্সারটা দিয়ে আবার মিউট করে ফেলবেন। থ্যাংক ইউ। সো 4টা পদ্ধতিতে মূলত এই পরিচালিত হয়ে থাকে। সেগুলো কি কি? মিট পদ্ধতি, লিগ পদ্ধতি, নকআউট পদ্ধতি এবং যুক্ত পদ্ধতি। এই 4টা পদ্ধতিতে বেশিরভাগ কম্পিটিশন গুলো এই 4টা পদ্ধতিতে হয়ে থাকে। ঠিক আছে, বেশিরভাগ কম্পিটিশন গুলো। নাম্বার 1 মিট, নাম্বার 2 লিগ, নকআউট অ্যান্ড যুক্ত। মিট, লিগ, নকআউট অ্যান্ড কম্বিনেশন, যেটাকে বলা হয় কম্বিনেশন মিন্স যুক্ত। এখন মিট পদ্ধতি কি জিনিস? মিট সিস্টেম বলতে আমরা কি বুঝি? যে পদ্ধতির মাধ্যমে অল্প সময়ের ভেতর অনেকগুলো ইভেন্ট চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায় বা চূড়ান্ত ফলাফল পাওয়া যায়, তাকে মিট পদ্ধতি বলে। এটা এমন একটা মেথড যেখানে খুব শর্ট টাইমের মধ্যে অনেক ইভেন্ট পরিচালনা করা যায়, অনেক ইভেন্টের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। চূড়ান্ত মিন্স অলমোস্ট ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া যায় খুব শর্ট টাইমে, অথবা ফাইনালও শেষ করে দেওয়া যায় এরকম। সেই ইভেন্ট গুলোর মধ্যে কি কি রয়েছে? যেমন অ্যাথলেটিক্স এর ইভেন্ট গুলো দেখেছেন? অ্যাথলেটিক্স ট্রাকের রানিং ইভেন্ট গুলো চলে, ট্রাক ইভেন্ট চলে। ট্রাকের যে মাঝের মাঠ, ফুটবল গ্রাউন্ড থাকে বা ফাঁকা জায়গা, সেখানে জাম্পিং অ্যান্ড থ্রোয়িং ইভেন্ট গুলো চলতে থাকে। সো শর্ট টাইমে অনেকগুলো ইভেন্ট পরিচালনা করা যায় অ্যাথলেটিক্স। সুইমিং এর ক্ষেত্রেও সেম, জিমন্যাস্টিক্স এর ক্ষেত্রেও সেম, বক্সিং এর ক্ষেত্রেও একই বিষয়, বক্সিং বা কুস্তি। এই জাতীয় যে কম্পিটিশন গুলো হয়, সেগুলো সাধারণত মিট সিস্টেমে হয়ে থাকে। তাহলে মিট সিস্টেমটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এখন লিগ সিস্টেম, আমরা অনেক লিগের খেলা দেখি, রাইট? লিগ সিস্টেম হচ্ছে প্রত্যেক খেলোয়াড় বা প্রত্যেক খেলোয়াড়ের সাথে বা প্রত্যেক দলের সাথে যখন প্রতিদ্বন্দ্বিতা করে বা প্রতিযোগিতা করে, তখন সেটাকে লিগ পদ্ধতি বলা হয়। অর্থাৎ ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান ত্রিদেশীয় একটা ক্রিকেট সিরিজ হচ্ছে। সো বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে খেলবে, সেম ওয়েতে সবাই সবার সাথে খেলবে, এটাই হচ্ছে লিগ সিস্টেম।
বুঝতে পেরেছেন? সো এই লিগ সিস্টেমে বিভিন্ন খেলা হয়ে থাকে, ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, বাস্কেটবল, এই খেলাগুলো লিগ সিস্টেমে হয়ে থাকে। শুধু যে লিগেই হয় তা না, এগুলো নকআউটেও হয়, এগুলো কম্বিনেশন মেথডেও হয়। সো লিগ সিস্টেম বলতে এটা বোঝায় যে সবাই সবার সাথে খেলে। এখন প্রত্যেক খেলোয়াড় বলতে কি বোঝাচ্ছে বলেন তো? প্রত্যেক দল না হয় বুঝলাম, তাহলে প্রত্যেক খেলোয়াড় বলতে কি বোঝায়? একজন খেলোয়াড়। ব্যাডমিন্টন খেলায় এক খেলোয়াড়ের সাথে অন্য খেলায়। এক্স্যাক্টলি। ধরুন আপনি ব্যাডমিন্টন একটা কম্পিটিশনে যাচ্ছেন, বাংলাদেশ সহ ধরেন এই সাউথ এশিয়ান ব্যাডমিন্টন একটা কম্পিটিশন হচ্ছে। তো ব্যাডমিন্টনে বাংলাদেশ থেকে যে টিম গিয়েছে, ব্যাডমিন্টনের তো যে খেলার ক্যাটাগরি আছে, সিঙ্গেলস হয়, সিঙ্গেলস, ডাবলস, ডাবলস, তারপরে মিক্স ডাবলস, এই ক্যাটাগরিতে হয়। সো সিঙ্গেলসে তো একজন খেলোয়াড় খেলে, সো ওই একজন খেলোয়াড় একটা দেশকে রিপ্রেজেন্ট করে, ফিকচারটাও সেভাবে হয়। সো লিগ পদ্ধতিতে এজন্যই বলা হচ্ছে যে একজন খেলোয়াড়, প্রত্যেক খেলোয়াড়ের সাথে বা প্রত্যেক দলের সাথে যখন প্রতিযোগিতা করে তখন সেটাকে বলা হয় লিগ সিস্টেম। বুঝতে পেরেছেন লিগ সিস্টেম কি জিনিস? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। এগুলো কিন্তু আপনাদের শীটে পাবেন না, এইগুলো আপনাদের শীটে পাবেন না। এটা আলাদা আমার ব্যাচের, আমি যে ব্যাচ পড়াই সেই ব্যাচের লেকচার শীট, সেখান থেকেই আপনাদেরকে স্যার আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য যে আসলে কোথা থেকে স্যার পড়াচ্ছেন বুঝতেছিলাম না। আপনাদের পাবেন না এটা। এগুলো খুবই ইম্পর্টেন্ট, বাট আপনাদের সিলেবাসেই অংশগুলো খুব শর্ট করে রাখছে, যে কারণে এই বিষয়গুলো নাই। ওকে, সো নকআউট পদ্ধতি বলতে কি বোঝায়? নকআউট পদ্ধতি হচ্ছে এটা এমন একটা মেথড যেখানে প্রতিযোগিতায় পরাজিত হলেই প্রতিযোগিতা থেকে আউট, বাদ। যেমন ধরেন ৮ দলীয় একটা নকআউট টুর্নামেন্ট, আপনার সাথে যার খেলা পড়েছে, যেই হারবে সে বিদায় নেবে, এটাকে বলা হয় নকআউট পদ্ধতি। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। গ্রামগঞ্জের যে প্রতিযোগিতাগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন নকআউট, ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, এরকম হয়। সো তারা যারা হারে তারা কি আবার সুযোগ পায়? পায় না, এটাকে বলা হয় নকআউট। এখন আসেন যুক্ত পদ্ধতি। যুক্ত মানেই বুঝতে পারছেন, এখানে হচ্ছে কম্বিনেশন একটা মেথড ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে একের অধিক মেথড ব্যবহার করা হয়। যখন লিগ পদ্ধতি ও নকআউট পদ্ধতির সমন্বয়ে কোনো খেলা পরিচালনা করা হয় তাকে যুক্ত পদ্ধতি বলে। লিগ এবং নকআউট এই দুটার কম্বিনেশনে যখন কোনো প্রতিযোগিতা আয়োজন করা হয় বা পরিচালনা করা হয় তখন সেটাকে যুক্ত পদ্ধতি বলে। এখন একটু বলেন, এই ফিফা ওয়ার্ল্ড কাপে এবার কতগুলো দেশ অংশগ্রহণ করবে? 48 স্যার। 48টি স্যার। 48, রাইট? জি স্যার। 48টি স্যার। জি স্যার। এখানে গ্রুপ পর্বে প্রতিটা গ্রুপে কয়েকটি করে দল থাকবে, তাই না? জি স্যার। কি করে দল থাকবে স্যার? 4টি করে দল থাকবে 12টি গ্রুপে। ধরেন এরকম প্রত্যেকটা গ্রুপে এরকম করে দল থাকবে 4টা করে। এখন এইটা ধরেন 1 নাম্বার গ্রুপ বা এ গ্রুপ, ফর এক্সাম্পল এটা এই গ্রুপ। এই গ্রুপের সবাই সবার সাথে খেলবে না? জি স্যার। জি স্যার। সবাই যদি সবার সাথে খেলে তাহলে এটা কোন পদ্ধতি হবে? লিগ পদ্ধতি স্যার। লিগ। সবাই সবার সাথে খেলছে, এটা লিগ। আচ্ছা, এই লিগ, জি স্যার। 48টা থেকে, এই 48টা দল থেকে প্রথম এটা টোটাল টিম 48, এখান থেকে পরের রাউন্ডে কয়টা দল যাবে? স্যার 32টি। আচ্ছা, তখন কোন মেথডে খেলা হবে, লিগ না নকআউট? নকআউট। নকআউট স্যার। নকআউট স্যার। নকআউট হবে স্যার।
স্যার এরপর যা হবে সবগুলো নকআউটে খেলা হবে। নকআউট পদ্ধতিতে তো হবে। স্যার আচ্ছা এবার বাদ দিন, ধরেন এর আগে গতবারে গত ওয়ার্ল্ড কাপে কয়টা দল ছিল? 32টি দল ছিল গত স্যার 35টা দল ছিল এবং সেকেন্ড রাউন্ডে কয়টা দল পার্টিসিপেট করছে 32 থেকে? 16টি স্যার। এই যে 8টা গ্রুপ ছিল না, টোটাল গ্রুপ জি হচ্ছে স্যার 8টি গ্রুপে 16টি। 8টা গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার আপ 16টা দল। এই 16টা দল হচ্ছে সেকেন্ড রাউন্ড খেলছে। এই সেকেন্ড রাউন্ড 16টা দল থেকে 8টা দল কোয়ার্টার ফাইনালে গিয়েছে। এখানে কিন্তু নকআউট হয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে আবার নকআউট হয়ে সেমিফাইনাল হয়েছে, দেন 2টা দল ফাইনাল খেলেছে। তাহলে এই স্টেজ গুলো কি নকআউট হয়েছে না? জি স্যার। জি স্যার, নকআউট পদ্ধতি হয়েছে। কিন্তু প্রথম রাউন্ডে যে খেলা ছিল সেটা কি লিগের ছিল না? জি স্যার স্যার প্রথমটা লিগে ছিল স্যার। পরবর্তীতে নকআউট পদ্ধতি। তাহলে দেখেন প্রথমে লিগ ছিল, পরে নকআউট হয়েছে। এটাকে বলা হয় লিগ কাম নকআউট। লিগ কাম নকআউট। এখন এটাই অ্যাকচুয়ালি কম্বিনেশন মেথড। এই দুইটার সমন্বয়কে কম্বিনেশন মেথড বলা হ্যাঁ, অর্থাৎ যুক্ত পদ্ধতি। এখানে কি আপনি একটা পদ্ধতি ব্যবহার করেছেন? না স্যার, দুইটা, না। এই জন্য কম্বিনেশন। এই জন্যই কম্বিনেশন। ক্লিয়ার সবাই? যুক্ত পদ্ধতি কি জিনিস? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। কারো কোনো ঝামেলা আছে এই বিষয়ে? না স্যার। না স্যার, ঝামেলা নেই। ধরেন আপনি আপনার এলাকায় একটা টুর্নামেন্ট করবেন, ফর এক্সাম্পল। অনেক সময় এলাকার দিকে নিজের গ্রামে বা নিজের স্কুলের ব্যাচ এরকম অনেক টুর্নামেন্ট হয় না? সো আপনি দেখলেন আপনি একজন ফিজিক্যাল এডুকেশন টিচার, সো সবাই কিন্তু আপনার হেল্প চাইবে যে উনি ভালো জানেন, তাই না? এখন ধরেন 6টা টিম হচ্ছে, 6টা টিম হচ্ছে, আপনি কিভাবে টুর্নামেন্ট করবেন? সো আপনি যুক্ত পদ্ধতি ব্যবহার করতে পারেন, আপনি নকআউট পদ্ধতি ব্যবহার করতে পারেন, বিভিন্ন সিস্টেম আছে। তো যুক্ত পদ্ধতি যদি আপনি করেন, ধরেন আপনি দিলেন এ গ্রুপ আর বি গ্রুপ। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। 6টা দল, টোটাল টিম হচ্ছে কত? 6টা। সো আপনি এ গ্রুপে 3টা দল রাখলেন, 1 2 3। বি গ্রুপেও 3টা দল রাখলেন, এই যে 4 5 and 6। এখন এ গ্রুপের সবাই সবার সাথে খেলবে। এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ 2টা দল পরের রাউন্ডে যাবে। ধরে নেন, এটা একটা জাস্ট মেথড বলছি। ধরেন এই সবার সাথে খেলার পরে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হচ্ছে 1 নাম্বার, সেকেন্ড দল হচ্ছে 3 নাম্বার। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, রাউন্ড 2। ঠিক আছে? এখন এটা এ গ্রুপ। পরে বি গ্রুপ থেকে ধরেন 5 হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন, 6 হচ্ছে গ্রুপ রানার আপ পয়েন্ট টেবিলে। সো এখন কিন্তু আপনারা নকআউট খেলাতে পারেন। প্রথমে লিগ খেলেছেন, সবাই সবার সাথে খেলেছে, এখন নকআউট খেলাতে পারেন। তাহলে যেটা হবে, এই গ্রুপের চ্যাম্পিয়ন ওই গ্রুপের রানার আপের সাথে খেলবে, আর ওই গ্রুপের চ্যাম্পিয়ন এই গ্রুপের রানার আপের সাথে খেলবে। এভাবে করা যায়। আবার সরাসরি আরো শর্ট টাইমে করতে চাইলে বলতে পারেন এই যে সবাই সবার সাথে খেলছে, এরপরে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে ফাইনাল। এ গ্রুপের চ্যাম্পিয়ন ফাইনাল খেলবে, বি গ্রুপের চ্যাম্পিয়ন ফাইনাল খেলবে। তাহলে এই যে মেথড গুলো, এগুলো একজন ফিজিক্যাল এডুকেশন টিচারের ভালো জ্ঞান থাকে না এই বিষয়গুলো। এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো সবই জানতে হবে। আপনারা এলাকাতেও, আপনারা স্কুলে, আপনারা যখন টুর্নামেন্ট করবেন তখন আপনাদের এগুলো কাজে লাগবে চাকরির পরীক্ষাগুলোতে। এনটিআরসি এর এমন কোনো এক্সাম নাই যেখানে ফিকচার আসে নাই। এখন আসেন, আজকে আমরা মেইনলি নকআউট সিস্টেমটা জানার চেষ্টা করব। নকআউট পদ্ধতি বুঝতে পেরেছেন? এতক্ষণ যা আমরা পড়লাম সবাই ক্লিয়ার? জি জি স্যার। জি স্যার। নকআউট পদ্ধতিটা, নকআউট মিন্স হচ্ছে বহিষ্করণ পদ্ধতি যেটাকে বলা হয়। অর্থাৎ আপনি হারলেই বিদায় টুর্নামেন্ট থেকে, যেখানেই হারেন না কেন। নকআউট, ধরেন প্রথম রাউন্ড লিগ হচ্ছে, জিতেছেন, আপনি পরের নকআউট হচ্ছে জিতেছেন, কোয়ার্টার ফাইনালে যেও জিতেছেন, সেই ফাইনালে যে হেরেছেন ওখানেই বাদ।
যেখানে হারবেন সেখানে বিদায়, নকআউট সিস্টেম। এখন নকআউট ফিকচার তৈরি করতে হলে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত আমরা এখানে সূত্রগুলো, এখানে অনেক সূত্র আছে, বাট একবারে সূত্রগুলো গুলিয়ে ফেলতে গেলে আপনারা সব নিতে গেলে একটু অসুবিধা হয়ে যাবে। তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। ঠিক আছে, আমরা শর্টকাট টেকনিকটা আগে শিখব। তো নকআউটের টোটাল দল, আপনি যে ফিকচার করবেন তার আপনার দলের সংখ্যা লাগবে না? কতগুলো দলের ফিকচার করবেন এটা লাগবে তো নাকি? জি স্যার। জি স্যার, অবশ্যই। এই টোটাল টিমটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। এন মানে হচ্ছে নাম্বার অফ টিম, টোটাল দলের সংখ্যা। ঠিক আছে, এটা গেল। এখন আপনার কাছে দলের সংখ্যা আছে, আপনি ফিকচার করবেন। আপনাকে এই ফিকচার করতে হলে প্রথমে অর্ধেক নির্ধারণ করতে হবে, হাফ, অর্ধেক, বুঝছেন? প্রথমে হাফ বা অর্ধেক নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে, ধরুন আপনার কাছে 6টা দল আছে, তাহলে আপনি অর্ধেক কিভাবে নির্ধারণ করবেন? n তিন ভাগ 2। 1 2 3 4 5 6, আপনার কাছে 6টা দল আছে। আপনি 6টা দল থাকলে মাঝখান দিয়ে ভাগ করলেই তো অর্ধেক হয়ে যাবে, তাই না? জি স্যার। জি স্যার। আপনার কাছে 2টা আপেল আছে, আপনি অর্ধেক করতে চান, তাহলে তো একটা একটা, তাই না? জি স্যার। সো জোড়ের ক্ষেত্রে অর্ধেকের সিস্টেম এটা, উপরে আর নিচে সমান থাকবে, উপরে আর নিচে সমান। এখন উপরে আর নিচে যদি সমান হয়, এই যে এন হচ্ছে কি বলেছি, নাম্বার অফ টিম, তাই না? তাহলে এন যদি নাম্বার অফ টিম হয়, তাহলে এন ভাগ 2, দেখেন তো কি হয়। এন ভাগ 2 সমান কত? নাম্বার অফ টিম হচ্ছে 6 ভাগ 2 সমান সমান কত হচ্ছে? 3 না? 3 স্যার। তাহলে দেখেন উপরের অর্ধেকে 3টা টিম আছে, নিচের অর্ধেকেও 3টা টিম আছে, হয়েছে? হ্যাঁ এই স্যার। দলের সংখ্যা যদি জোড় হয়, সেই ক্ষেত্রে অর্ধেক করার সিস্টেম এটা, সূত্র এটা, এন ভাগ 2, এটা হচ্ছে সূত্র। আর যদি সেটাও না বুঝেন, খুব র্যান্ডমলি উপরের অর্ধেক আর নিচের অর্ধেকে সমান দল থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখন আসেন, দলের সংখ্যা যদি বেজোড় হয়, ফর এক্সাম্পল দলের সংখ্যা রয়েছে 5টি, 1 2 3 4 5, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যাচ্ছে। জি যদি স্যার। আপনাদের স্ক্রিনে দেখতে অসুবিধা হয়, মোবাইলের স্ক্রিনে আপনারা ছবি যেমন জুম করে ঠিক ওরকম জুম করতে পারবেন। জুম করে দেখেন, বড় দেখা যাবে। দেখা যায়? কেউ কি চেষ্টা করেছেন? জি স্যার, দেখা জি স্যার, যাচ্ছে। জুম করে দেখেছি স্যার। ওকে, হ্যাঁ ফাইন। স্যার, দেখা যায়। এখন দলের সংখ্যা রয়েছে 5টি, আপনি কি করবেন? এটা কি অর্ধেক করা যাবে? এটা কি ওই যে অর্ধেক, আপনার কাছে একটা আপেল আছে, আপনি কেটে দিলে দলটাকে কাটবেন কি করে? আপেল না হয় স্যার কাটতে বিজোড় পারলেন। হলে ওই যোগ করতে হবে স্যার, পরিসংখ্যানের মধ্যক নির্ণয় বের করি যেভাবে, ওইভাবে যদি বিজোড়ের সাথে এক এই যোগ করতে ক্ষেত্রে হবে। হয়, সেই ক্ষেত্রে আমরা সব সময় অর্ধেক ভাগ করার সময় উপরের অর্ধেকে একটা দল বেশি নিব। তাহলে 5টা দল আছে, উপরে কয়টা নিব? 3টা। 3টা। আর নিচে কয়টা থাকবে? 2টা। দুইটা। তাহলে এটা যদি আমরা সূত্রে প্রকাশ করি, দেখেন উপরের অর্ধেকের একটা সূত্র, উপরের অর্ধেকে n প্লাস 1, n হচ্ছে নাম্বার অফ টিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। n প্লাস 1 ভাগ 2, বুঝতে পেরেছেন? উপরের আচ্ছা। অর্ধেকের সূত্র এটা। খেয়াল করে দেখেন, n হচ্ছে নাম্বার অফ টিম হচ্ছে 5 প্লাস 1, সূত্রের 1, তাহলে 6 ভাগ 2 কত হচ্ছে? 3 স্যার, 3। তাহলে এই যে উপরের অর্ধেকে 3টা টিম, দেখেছেন? আর নিচের জি অর্ধেকে স্যার। একটা টিম কম, তাহলে এখানে আমরা কি করব? n মাইনাস 1 ভাগ 2, n হচ্ছে 5, টোটাল নাম্বার অফ টিম 5, মাইনাস 1 হচ্ছে তাহলে 4, 4 ভাগ 2 কত? 2। নিচের 2। অর্ধেকে আমাদের 2টা দল আছে। জি স্যার, আছে স্যার। তাহলে দলের সংখ্যা যদি বিজোড় হয়, সেই ক্ষেত্রে এই কন্ডিশন। ও, আর শর্টকাটে বুঝতে চাইলে দলের সংখ্যা যদি জোড় হয়, তাহলে তো সমান সমান আমরা ভাগ করতে পারছি, উপরেও সমান নিচেও সমান দলের সংখ্যা। বাট যদি বেজোড় হয়, উপরের অর্ধেকে একটা দল সবসময় বেশি দিয়ে দেবেন, তাইলেই হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, জি ফাইন। স্যার। এখন আসেন, আমরা প্রথমে দল পেলাম,
দলটাকে কিভাবে ভাগ করব সেটা জানলাম। এখন আমরা জানবো কিভাবে আমাদের বাই প্রয়োজন হয়। বাই একটা টার্ম আছে পিকচারের ক্ষেত্রে। বাই মানে কি জানেন? বাই মানে হচ্ছে সে প্রথম রাউন্ড খেলবে না। বাই যে দল পাবে সেই দল প্রথম রাউন্ড খেলবে না, সেকেন্ড রাউন্ড থেকে খেলবে। আচ্ছা, কেন খেলবে সেকেন্ড রাউন্ড থেকে প্রথম রাউন্ড কেন খেলবে না? কারণ হচ্ছে ফিকচার মিলানোর সুবিধা। ধরেন আপনার কাছে 4টা দল আছে, এখন আপনি ফিকচার করতে চান, সো আপনি মাঝখান দিয়ে ভাগ করলেন, উপরে 2টা দল, নিচে 2টা দল। তাহলে এখানে 1 আর 2 খেলবে, 3 আর 4 খেলবে, এবং 1 আর 2 এর থেকে একটা দল জিতবে, সে ফাইনালে চলে গেল। 4 দলের একটা টুর্নামেন্ট। 3 আর 4 থেকে একটা দল জিতবে, সে ফাইনালে চলে গেল। এই 2 দল ফাইনাল খেলবে, এখান থেকে একটা দল চ্যাম্পিয়ন হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন যদি দলের সংখ্যা বেজোড় হয়, 1 2 3 4 5 বেজোড় বা অন্য যে কোনো নাম্বার হয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে মিলাবেন? ধরেন উপরের অর্ধেকে একটা বেশি দিলেন। আমরা তো পড়েছি যে বেজোড় হলে উপরের অর্ধেকে একটা দল বেশি থাকবে। তাহলে আপনি 1-এর সাথে ধরেন 2 এর খেলালেন, 3-এর সাথে কাকে খেলাবেন? 4-এর সাথে ধরেন 5-এর খেলালেন, তাহলে 3 তো খেলছে না। খেলছে কি? মিলবে না, মিলাতে পারবেন না। এজন্য এই বাই এর মেথডটা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? বাই কি জিনিস? বাই হচ্ছে এমন একটা বিষয় যেটা যে দলকে দেওয়া হবে সেই দল প্রথম রাউন্ড না খেলে পরবর্তী রাউন্ড থেকে অংশগ্রহণ করবে। ক্লিয়ার? আর এটা ফিকচার করার সুবিধার্থে বাইটা ব্যবহার করা হয়। বাই কখন ব্যবহার করবেন? ধরেন আপনার ব্যাংকে 1 লাখ টাকা আছে, আর আপনার মানি ব্যাগে 5,000 টাকা আছে। সো হঠাৎ যে কোনো একটা কাজের জন্য আপনার 2,000 টাকা দরকার। আপনি কি ব্যাংক থেকে টাকা উঠাবেন নাকি মানি ব্যাগ থেকে ব্যবহার করবেন? মানি ব্যাগ থেকে ব্যবহার করবো স্যার। ঠিক আছে স্যার, কেন মানি ব্যাগ থেকে ব্যবহার করবেন? কারণ আপনার কাছে আছে, হাতের কাছে আছে। আপনার কাছে টাকা আছে, এর জন্য আপনি মানি ব্যাগ থেকে ব্যবহার করবেন, তাই কি না? জি স্যার। এখন আপনার কাছে দেখছেন যে 10,000 টাকা দরকার, তখন না হয় আপনি ব্যাংক থেকে উঠাতে পারেন, কারণ আপনার হয় ধার নিতে হবে, না হলে ব্যাংক থেকে ম্যানেজ করতে হবে, যে কোনো ভাবে তো আপনাকে সিস্টেম করতে হবে, তাই না? আপনার তো নাই মানি ব্যাগে এনাফ টাকা। তাহলে যখন প্রয়োজন তখন আপনি বাই ব্যবহার করবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে কি ব্যবহার করবেন? করার দরকার আছে? না স্যার। এটাই। তো বাই ব্যবহারের কিছু সিস্টেম আছে, আমরা সেটা দেখব, এবং বাই কখন প্রয়োজন সেটা আমরা দেখব। সো বাই জিনিসটা নিশ্চয়ই বুঝেছেন, বাই কি জিনিস। এখন বাইট আমাদের বাইয়ের সংখ্যা হবে যে কতগুলো বাই দরকার। ঠিক আছে, কতগুলো বাই দরকার এটার একটা সংখ্যা নির্ধারণ করার বিষয় আছে, বাই ভাগ করার একটা পদ্ধতি আছে। সো বাই আমরা প্রথমে জানার চেষ্টা করি একটু বাই কখন প্রয়োজন আর কখন প্রয়োজন না। দলের সংখ্যা যদি 2 4 8 16 32 সরি 64, এটা 64 ডাবল কত? 128। 128 স্যার। এরপরে 128 ডাবল 256। 256। আচ্ছা ধরেন ডট ডট ডট। সো দলের সংখ্যা যদি এরকম হয়, অর্থাৎ এইগুলোকে বলা হয় 2 এর শক্তি বা 2 এর পাওয়ার। 2 স্কয়ার মানে কত? 4 না? 4 জি স্যার। 2 কিউ মানে কত? 8 না? 8 স্যার। 2 4 মানে কত? 16। 16 জি স্যার। 2 2 5 5 মানে? 32 32 32 স্যার, 2 6 মানে? 64 26 64 64 স্যার। 64। আচ্ছা, এখানে কারো ডাউট আছে যে 2 কিউ মানে 8, 2 4 মানে 6? এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, আপনারা জানেন। 2 কিউ স্যার। মিন্স হচ্ছে 3টা 2। তিনটা গুণ স্যার। জি স্যার।
2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে হয়েছে 8। এরকম দলের সংখ্যা যদি এরকম হয় তাহলে বাই প্রয়োজন হবে না। আমার কথা বুঝছেন? দলের সংখ্যা যদি 4, 8, 2 হলে তো বাই কোনো দরকারই নাই, কারণ আপনার সরাসরি ওই দলের সাথে খেলবে। তো 2 এর স্যার, পাওয়ার অনুযায়ী যদি দলের সংখ্যা হয়, দলের সংখ্যা যদি তাহলে 4, আমরা বলতে 8, পারি যে 16, 32, 64 এরকম হয়, এখানে স্যার। কিন্তু জোড় বিজোড়ের ফাংশন না। ও আচ্ছা। দলের সংখ্যা হচ্ছে 2 এর শক্তি, জোড় বেজোড়ের ফাংশন কিন্তু বলছি না। 2 এর শক্তি অনুযায়ী দলের সংখ্যা যদি হয় তাহলে বাই দরকার নাই। কেন দরকার নাই? ফিকচার মিলে যাবে। আচ্ছা, আমরা 4টা দলের ফিকচারটা দেখছিলাম না? ড্রয়িংটা এরকম মিলে যাচ্ছে না? জি স্যার। 1 আর 2 খেলবে, 3 আর 4 খেলবে, ওখান থেকে উইনার পরের রাউন্ডে যাবে বা ফাইনাল খেলবে, এখান থেকে একটা দল উইনার হবে। তাহলে 4টা দল যদি এভাবে মিলে 8টা দল কি মিলবে? স্যার আমার কথা মিলবে তো। বুঝছেন? 8টা দল মিলবে। মিলবে 16টা দল মিলবে না তাহলে? মিলবে 16টা দল মিলবে কিনা তাহলে? মিলবে স্যার, মিলবে স্যার স্যার। 16টা দল মিলবে। এই সংখ্যা অনুযায়ী দলের সংখ্যা যদি হয় তাহলে সবই মিলবে। ক্লিয়ার? জি স্যার। জি এখন স্যার, জি এর স্যার। বাইরে যদি সংখ্যা হয় সেই ক্ষেত্রে মিলবে না। 2 এর শক্তি অনুযায়ী বাইরে যদি দলের সংখ্যা হয় তাহলে মিলবে না। কিভাবে মিলবে না সেটা আমরা দেখব। ঠিক আছে, একটু খেয়াল রাখেন, মোট খেলাকে নকআউটের মোট খেলাকে n-1 দিয়ে প্রকাশ করা হয়। নকআউট পদ্ধতিতে টোটাল নাম্বার অফ টিম, মোট টোটাল নাম্বার অফ ম্যাচ, মোট ম্যাচ যদি দলের সংখ্যা 8টা হয় তাহলে ম্যাচ হবে n-1, n হচ্ছে 8, n সমান কি বলেছি? নাম্বার অফ টিম মাইনাস জি স্যার। 1 সমান সমান কত? 7। খেলা হবে 7টা। 7টা হবে, হিসাব একটা করে কম দেখেন। হবে স্যার সবসময়। জি, দলের সংখ্যা যদি 16টা হয় খেলা হবে 15টা টোটাল। বুঝতে পেরেছেন? 16 মাইনাস 1, 15। ওকে, আমরা একটু পরের পেজে যাই। বাই কখন প্রয়োজন এটা আমরা তো বুঝতে পেরেছি। 2 এর শক্তি সাথে যদি দলের সংখ্যা মিলে বা 2 এর শক্তি অনুযায়ী যদি দলের সংখ্যা হয় তাইলে বাই প্রয়োজন হবে না। এছাড়া অন্য সব নাম্বার হইলে বাই প্রয়োজন হবে নকআউট সিস্টেমে। অন্য সব নাম্বার যেমন কি ধরেন 5টা দল, সেক্ষেত্রে বাই দরকার হবে, আর না হলে মিলাতে পারবেন না। 9টা দল, 10টা দল হলেও মিলাতে পারবেন না। মিলাতে পারবেন? খেয়াল করে দেখেন। ধরেন 1, 2, 3, 4, 5, 6, ফর এক্সাম্পল 6টা দল অর্ধেক করব কিভাবে? উপরের অর্ধেক নিচের অর্ধেক সমান হয়েছে জোড় সংখ্যা, এই জন্য। এখন আপনি 1 এর সাথে 2 এর ম্যাচ খেলালেন, 4 এর সাথে 5 এর ম্যাচ খেলালেন, 6 কে কি করবেন? 3 কে কি করবেন? সিস্টেম কিন্তু এটা নকআউট পিকচার, কার সাথে খেলাবেন? আচ্ছা, আপনি এখন চিন্তা করলেন আপনি কোনো মাঝখানে এই হাফ করবেন না, অর্ধেকে ভাগ করবেন না। 1, 2, 3, 4, 5, 6 আপনি চিন্তা করলেন এভাবে খেলাবেন। 1, 2 আপনার মাথায় আসতেই পারে, 3, 4, 5, 6 তাহলে তো ভালোই হচ্ছে। সবাই খেলতে পারছে, তাই না? প্রথম রাউন্ড গেল। দ্বিতীয় রাউন্ডে এই রাউন্ডের উইনারের সাথে এই রাউন্ড খেললো, তাহলে এ কি করবে? জি স্যার, বাই লাগবে। বাই লাগবে, আর না হলে মিলবে না। জি আমার স্যার। কথা বুঝছেন? জি স্যার। এই জন্যই দেখেন, এটা কিন্তু জোড় সংখ্যা, আমাদের দলের সংখ্যা হচ্ছে 6, এখানে মেলে নাই। তার মানে জোড় সংখ্যা হলে যে মিলবে তা কিন্তু না। এর জন্যই বলেছি 2 এর শক্তি অনুযায়ী দল হতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন কতগুলো বাই দরকার এটা হচ্ছে বিষয়। বাই আমরা কিভাবে ফাইন্ড আউট করব যে আমার আসলে দরকার কত টাকা? আমি যে খরচ করব, বাজারে যাব, আমি কত টাকা আমার দরকার। সো কত টাকা দরকার সেটার জন্য আপনার জানতে হবে আপনি কি কি কিনবেন সেটার উপরে, তাই কি না? আপনি মাছ কিনতে গেলে আপনার একরকম বাজেট লাগবে, আপনি গরুর মাংস কিনতে গেলে আর এক রকম বাজেট লাগবে, খাসির মাংস কিনতে গেলে আর এক রকম বাজেট লাগবে। সো আপনার বাজেট অনুযায়ী সিস্টেমটা করতে হবে। এখন ধরেন এমন একটা সংখ্যা বলেন
যেটা যেই সংখ্যার দল হলে বাই দরকার হয়। নর্মালি আমাদের কি 128, 64 এরকম দলের খেলা হয় না। 32, এবারে ওয়ার্ল্ড কাপে 48টা দলের খেলা হচ্ছে। সো আপনি এই 48টা দলের কি বাই দরকার আছে? যদি আমরা নকআউট ফিকচার করি, ওয়ার্ল্ড কাপ তো যুক্ত পদ্ধতিতে হয়। প্রথমে লিগ, পরে নকআউট, যুক্ত পদ্ধতি। সো আমরা 48টা দলের ফিকচার করতে হলে আমাদের বাই কয়টা প্রয়োজন হবে? প্রথমে আমি সহজ থেকে যাই। ধরেন 16টা স্যার, 16টা। 7টা দল, দলের সংখ্যা 7, তাহলে আপনার বাই কয়টা দরকার? বুঝতে পেরেছেন? বাই কয়টা দরকার? কিভাবে বের করবেন? খুব একটা সহজ লাগবে। সিস্টেম, খুব সহজ সিস্টেম। সেটা হচ্ছে এই 7 এর পরে 2 এর শক্তি কত ছিল? একটু মনে করে দেখেন তো। 8 ছিল, 8। 8 ছিল স্যার। এই দেখেন 4 তিরিশ এর ছিল পরে 8 স্যার। না? তাহলে 7 এর পরে জাস্ট ইমিডিয়েট 8। তাহলে এই 8 থেকে 7 মাইনাস করতে হবে। তাহলে কত হচ্ছে? 1। একটা বাই প্রয়োজন। 7টা দল হলে বাই দরকার একটা। আমরা পরে প্রমাণ পাবো। খেয়াল করেন, ধরেন 12টা দল, টিম হচ্ছে 12টা। তাহলে 12টা একটু মিউট করে রাখেন, শুধু রেসপন্স করার সময় আনমিউট করে রেসপন্স করবেন। ফর এক্সাম্পল 12টা দল, 12টা দলের ক্ষেত্রে আপনার পিকচার তো মিলবে না, বাই নিতে হবে। সো বাই যদি নিতে চাই, কয়টা বাই দরকার? আমার কত টাকা দরকার? আমি 4টা স্যার। 4টা দরকার। কত টাকা ধার করতে হবে? ঠিক 12 এর পরের পাওয়ার অফ 2 বা 2 এর শক্তি কত? জি স্যার, 4। 16 স্যার। 16। তাহলে 16 মাইনাস 12 সমান সমান 4। এই 4টা বাই, 12টা দল হলে আমাদের 4টা দলের বাই দরকার। 4টা দলকে বাই দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। খেয়াল করে দেখেন, যেমন দলের সংখ্যা যদি 13টি হয়, তাহলে 13 এর পরবর্তী 2 এর শক্তি হচ্ছে 16। 16 থেকে 13 বিয়োগ করলে আমরা 3টি বাই পাওয়া যাবে আমাদের। তাহলে বাইয়ের সংখ্যাটা নির্ধারণ। তাহলে 48টা দলের ক্ষেত্রে আমরা একটু হিসাব করি। এবার ওয়ার্ল্ড কাপ যদি ধরেন নকআউট সিস্টেমে হতো, তাহলে 48টা দল, 48টা দলের 48 এর পরবর্তী হচ্ছে পাওয়ার অফ 2 কত? 64। 64 স্যার। মাইনাস 48 সমান সমান কত? 14 স্যার। 16। 16 স্যার, 16 স্যার। তাহলে 16টা দল বাই পাইতো। এখন ওয়ার্ল্ড কাপ কেন নকআউট পদ্ধতিতে হয় না? খেলাটাকে যেন জাঁকজমক পূর্ণ করা হয়, খেলাটা যেন এনজয় করে মানুষ। গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে ম্যাচ হারছে। সো আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন এইসব দল যদি ফাইনাল না খেলে, তাহলে কি সেই ওয়ার্ল্ড কাপের টিকিট বিক্রি হবে? পরবর্তী ম্যাচের দর্শক হবে? না স্যার। না স্যার। এটাই হচ্ছে বিষয়। এই জন্য মনে করেন নকআউট পদ্ধতিতে খেলা হয় না, প্রথমে লিগ পদ্ধতিতে খেলা হয়, যাতে ভালো ভালো টিমের সুযোগ থাকে। কারণ একটা হারলেও পরে সুযোগ থাকে। এ পর্যন্ত বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ফাইন। কঠিন লাগছে না সহজ? সহজ স্যার। সহজ আছে মোটামুটি স্যার। স্যার, মোটামুটি ফুটবলে সহজ। কোন দেশকে সাপোর্ট করেন স্যার? ওকে ফাইন। এখন খেয়াল করেন, বাই ভাগ করার পদ্ধতি একটা রয়েছে। বাই ভাগ করার পদ্ধতি, বাই আমরা কিভাবে ভাগ করব? এটা হচ্ছে রুলস, একটা স্ট্যান্ডার্ড রুলস। বাই ভাগ করার পদ্ধতি হচ্ছে, আপনার কাছে যদি একটা বাই থাকে, ধরেন আপনার কাছে একটা বাই আছে, 7টা দল, তাহলে তো একটা বাই। সো ওই একটা বাই পাবে কে? শেষ অর্ধেকের। আমরা ফিকচার করার সময় অর্ধেক নির্ধারণ করি না? শেষ অর্ধেকের শেষ দল পাবে বাই, বা নিচের অর্ধেকের শেষ দল। বুঝেছেন? এরকম উপরের অর্ধেকে কিছু দল, নিচের অর্ধেকে কিছু দল থাকে। তো এই শেষ অর্ধেক বলতে এই অংশটাকে বোঝাচ্ছে। এই অর্ধেকের সবার শেষে যে দল আছে সে বাই পাবে, যদি একটা বাই থাকে। যদি 2টা বাই থাকে, তাহলে দ্বিতীয় বাই কে পাবে? প্রথম বাইটা তো এ পাবে, দ্বিতীয় বাই পাবে উপরের অর্ধেকের প্রথম দল। এই যে উপরের অর্ধেকের প্রথম যে দলটা আছে সে বাই পাবে, দ্বিতীয় বাই। তৃতীয় বাই পাবে শেষ অর্ধেকের প্রথম দল। শেষ অর্ধেকের প্রথম দল এখানে ধরে নেন। চতুর্থ বাই পাবে উপরের অর্ধেকের শেষ দল।
উপরের অর্ধেকের শেষ দল। সিস্টেম হচ্ছে কি, এটা হচ্ছে লাস্ট, প্রথম বাইকে লাস্ট, তার পরের বাইকে ফার্স্ট, তারপরের বার কি পরের বাইটা আবার পাচ্ছে ফার্স্ট। ফার্স্ট মানে কি নিচের অর্ধেকের ফার্স্ট, তারপরের বাই হচ্ছে লাস্ট, উপরের অর্ধেকের লাস্ট। ঠিক আছে, প্রথম বাই পাবে নিচের অর্ধেকের শেষ দল, দ্বিতীয় বাই পাবে উপরের অর্ধেকের প্রথম দল, তৃতীয় বাই পাবে নিচের অর্ধেক বা শেষ অর্ধেকের প্রথম দল। এটা প্রথমটা শেষ, তারপরে প্রথম, এরপরে আবার প্রথম, এরপরে শেষ। দেখেন এখানে পেয়েছে শেষ, এখানে পেয়েছে প্রথম, তারপরে হচ্ছে এখানে প্রথম, এখানে শেষ। এরপরে যদি হয় আবার একই সিরিয়ালে শুরু হবে, এই নিচের অর্ধেকের শেষ দল পাবে। তো শেষ দল তো অলরেডি বাই পেয়েছে, 5টা বাই হলে তখন কি হবে, এর উপরের যে দলটা আছে সেটা শেষ দল হিসাবে ব্যবহার করা হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার 5 নম্বর বাইট একটু বোঝায় দেন স্যার। আমরা ফিকচারে যাই, তাইলে তখন আরো সরাসরি বুঝতে পারবেন। 5 নাম্বার বাইটা নিচের অর্ধেকের শেষ দল পাবে নিয়ম অনুযায়ী। এখন নিচের অর্ধেকের শেষ দল তো আপনি বাই দিয়েছেন আগে, তারপরে শেষ দলকে ধরেন 10 জন মানুষ আছে, তো আপনি সবার শেষের মানুষ, তাকে আগে টাকা দিয়ে দিয়েছেন। তারপরে শেষকে 9 নাম্বার জন না, সেটাই। এখন দেখেন 6টা দলের একটা নকআউট ফিকচার আমরা একটু তৈরি করে দেখি। 6টা দলের নকআউট ফিকচারের ক্ষেত্রে আমরা কি করব, 6টা দল লিখব, ড্র করার সময়, বিশেষ করে ড্র করার সময় 6টা দলের নাম লিখবে এখানে। এগুলো হচ্ছে টিম নেম। নেম যে বা সিরিয়াল যেটাই বলেন না কেন, এইটা 6টা দল। এখানে 6টা দল আছে, 6টা দলের দেখেন এই মাঝখানে একটা আমরা ভাগ করেছি একটা লাইন দিয়ে। উপরে কয়টা দল, নিচে কয়টা দল? প্রথমে আমরা দলের সংখ্যা 6টা, তাহলে উপরের অর্ধেকে কয়টা দল থাকবে? 3টা। নিচের অর্ধেকে কয়টা দল থাকবে? 3টা। 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 আচ্ছা, তাহলে খেলবে আমরা এর 6টা, এরপরে কিন্তু খেলা শুরু না, এরপরে বাই শুরু। 6টা দলের ক্ষেত্রে আমাদের বাই প্রয়োজন আছে? না স্যার, অবশ্যই স্যার আছে। আছে স্যার। জি স্যার, অবশ্যই। কয়টা বাই প্রয়োজন? বাই লাগ 2টা লাগবে স্যার, 2টা লাগবে। 2টা লাগবে। 6 এর পরের পাওয়ার হচ্ছে 8। 8। 8 থেকে দলের সংখ্যা হচ্ছে 6, জি স্যার, তাহলে 2টা হবে। তাহলে হচ্ছে 2টা। তাহলে দেখেন আমরা 2টা দলকে প্রথম বাই কাকে দিব? লাস্ট জনকে। একদম নিচের অর্ধেকের লাস্ট টিমটাকে। দেখেন বাই জি দিয়েছি স্যার। এখানে। জি স্যার। দ্বিতীয় বাই কাকে দিব? প্রথম জন, উপরের প্রথম জন স্যার। উপরের অর্ধেকের প্রথম দলকে। দেখেন এখানে বাই দিয়েছি। ওকে, বাই যেহেতু দিয়েছি, তাদের কাজ কি? প্রথম রাউন্ড খেলবে না। তাহলে এই যে এ নাম্বার যে দল, সে তো প্রথম রাউন্ড খেলবে না, তাহলে প্রথম রাউন্ড খেলবে কে? বি বি ভার্সেস আর সি। সি। এদিকে নিচে খেলবে সি ভার্সেস ই, তাই তো? আর এই এফ সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে, এ সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। এখানে কিন্তু এটা প্রথম রাউন্ডের খেলা হচ্ছে এই লাইন বরাবর। এখন এই বি এবং সি থেকে একটা দল জিতবে, সে দ্বিতীয় রাউন্ডে যাবে। জি এবং ই থেকে একটা দল জিতবে, সে দ্বিতীয় রাউন্ডে যাবে। এবং সে তখন এই বাই যে দল পেয়েছিল তার সাথে খেলবে, উপরেও সেম যে দল বাই পেয়েছিল তার সাথে খেলবে। খেলার পরে ওখান থেকে একটা দল ফাইনালে চলে যাবে, এখান থেকেও একটা দল জয়ী হয়ে ফাইনালে যাবে। এবং এই দুই দল মোকাবেলা করে একটা দল চ্যাম্পিয়ন হবে বা বিজয়ী হবে। পিকচারটা মিলেছে? জি স্যার। ওকে, এখন একটু খেয়াল করেন, এখানে নরমালি এই বিষয়গুলো আমরা ইংরেজিতে পড়েছি, এখানে ইংরেজি দেওয়াটা, ইংরেজি তুলনামূলক টাইপ করতে একটু সহজ হয়, এজন্য দিয়েছি আর কি। ওকে, সো টোটাল নাম্বার অফ টিম কত? এখানে মোট 6 দলের জন। সংখ্যা
6 মোট দলের সংখ্যা হচ্ছে 6। এই 6টাকে মোট ছয়টি, দলকে স্যার। আমরা n দিয়ে প্রকাশ করতে পারি। n সমান সমান 6। নাম্বার অফ টিম ইন আপার হাফ, উপরের অর্ধেকের দলের সংখ্যা। বাংলাটা এরকম, উপরের অর্ধেকের দলের সংখ্যা কত? n ভাগ 2, মনে আছে? জি স্যার। জি স্যার, জি স্যার। এটা কোন সময়ে? যদি দলের সংখ্যা জোর হয়। জোড় হয়। এই যে ফর ইভেন নাম্বার অফ টিম, ইভেন মানে বিজোড়, জি স্যার। ইভেন মানে বিজোড়, না স্যার, ওড মানে বিজোড় স্যার, ইভেন মানে তো জোর। রাইট, ইভেন মানে জি জোড়। স্যার, ওটা মিস্টেকে বলছি। নাম্বার অফ টিম ইন লোয়ার হাফ, লোয়ার হাফ মানে নিচের অর্ধেক, নিচের অর্ধেকের দলের সংখ্যা একই, n ভাগ 2। দলের সংখ্যা জোড় হলে এটা। ওকে, নাম্বার অফ বাই, নাম্বার অফ বাইটাকে nb দিয়ে প্রকাশ করা হয়, nb, নাম্বার অফ বাই। সো নাম্বার অফ বাই আমরা হিসাব করেছিলাম 8 - 6 = 2, ঠিক আছে? জি স্যার। তাহলে উপরের অর্ধেকে বাইয়ের সংখ্যা কত? যদি জোড় বাইয়ের সংখ্যা জোড় হয় তাহলে একই, উপরের অর্ধেকেও সমান, নিচের অর্ধেকেও সমান, তাই না? আমরা একটা নিচে দিলাম, একটা উপরে দিলাম, উপরে তাহলে একটা কি দাও। দুই জি অর্ধেকে সমান বাই পেলো না? জি স্যার। তাহলে দুইটা বাই আছে, তাহলে দুইটা বাইকে আমরা যদি ভাগ করি ঠিক এইভাবেই হয়, nb ভাগ 2। রাইট, একটা একটা করে পাবে। হ্যাঁ, nb ভাগ 2 নিচেরটাও, যদি এটাও জোড়ের সংখ্যা, বাইয়ের সংখ্যা যদি জোড় হয়। ফর ইভেন নাম্বার অফ টিম, সরি, এটা ফর ইভেন নাম্বার অফ বাই হবে এটা। বুঝতে পেরেছেন? জি স্যার। ফর ইভেন নাম্বার অফ বাই। ওকে, এখন টোটাল নাম্বার অফ ম্যাচের সূত্র আমরা কি দেখেছিলাম? যতগুলো দল তার চেয়ে একটা ম্যাচ কম হবে, তাই না? রাইট। তো 6টা হলে 6টা দল, 6টা দল হলে 5টা ম্যাচ হবে স্যার। 6 - 1 = 5। এটাকে আমরা সূত্র দিয়ে প্রকাশ করতে পারি n - 1 = 5। ওকে, এখন আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি কয়টা ম্যাচ হয়েছে। দেখেন, প্রথমে এ, সে বাই পেয়েছিল, সে কিন্তু খেলে নাই। তাহলে প্রথম ম্যাচ হয়েছে বি এবং সি এর মধ্যে, তাই তো? জি স্যার। একটা ম্যাচ। দ্বিতীয় ম্যাচ হয়েছে ডি এবং ই এর মধ্যে, দুইটা ম্যাচ। তৃতীয় ম্যাচ হয়েছে এই যে বি আর সি এর উইনারের সাথে ওই যে বাই পেয়েছিল এ, ঠিক এখানে হয়েছে থার্ড ম্যাচ। চতুর্থ ম্যাচটা এখানে হয়েছে ডি আর ই এর উইনারের সাথে এফ, যে টিমটা বাই বাই। পেয়েছিল, এটা চতুর্থ ম্যাচ। আর একটা আর হয়েছে ফাইনাল, পঞ্চম। 5টা ম্যাচ হয়েছে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। এখন 7টা দলের একটা নকআউট ফিকচার আমরা করব। খেয়াল করে দেখেন, দলের সংখ্যা 7। তো বেজোড় হলে উপরের অর্ধেক, দলের সংখ্যাটাকে আমরা অর্ধেক করব। উপরের অর্ধেকে কয়টা দল বেশি থাকবে? 3টা। একটা দল বেশি থাকবে। বেশি একটা দল থাকবে। বেশি থাকবে, নিচে একটা কম। একটা দল বেশি থাকবে স্যার। 7টা দলের ক্ষেত্রে উপরে 4টা, নিচে 3টা হয়ে গেল। 7টা দলের ক্ষেত্রে আপনার বাই কয়টা দরকার? একটা। একটা স্যার, একটা শেষেরটাকে পরের দিব। পাওয়ার অফ 2 হচ্ছে 8, নেক্সট পাওয়ার অফ 2 হচ্ছে 8। তাহলে একটা বাই দরকার, 8 - 7 দলের সংখ্যা বিয়োগ। তো ওই একটা বাই কাকে দিব? লাস্টের জনকে। লাস্টের জনকে দিয়েছি, দেখেছেন? জি স্যার। এখন দেখেন আমার খেলাগুলো চলবে। প্রথম রাউন্ড, এটা হচ্ছে রাউন্ড 1। রাউন্ড 1 ঠিক এখানে খেলা হয়েছে। এ খেলবে বি এর সাথে, সি খেলবে ডি এর সাথে, ই খেলবে এফ এর সাথে, আর জি তো বাই পেয়েছে, জি পরবর্তী রাউন্ডে চলে যাবে। এখন এ আর বি এর উইনার এখানে দেখেন, এই যে লাইনটা, এই বরাবর যে লাইন আমরা টেনেছি, ড্র করেছি, এটা কিন্তু প্রথম রাউন্ড। রাউন্ড 2 এর খেলা হচ্ছে এখানে। এ আর বি এর উইনার থেকে একটা দল জিতবে, সি আর ডি এর উইনার থেকে একটা দল জিতবে, ই এবং এফ থেকে একটা দল জিতবে। আর এখানে তো একটা দল বাই পেয়েছে, সে পরের রাউন্ডে যাবে। তাহলে চারটা দল কিন্তু সেমিফাইনাল চলে গিয়েছে। এবার এখানে খেলবে এই উইনারের সাথে এই উইনার এবং এই উইনারের সাথে বাই পাওয়া দলটা। এখান থেকে একটা দল ফাইনালে যাবে, এখান থেকে একটা দল ফাইনালে যাবে। এটা হচ্ছে রাউন্ড 3। বুঝতে পেরেছেন? ফাইনাল। আর এখানে চ্যাম্পিয়ন।
পিকচার মিলেছে? জি স্যার। জি স্যার মিলেছে স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, প্রশ্ন নিব। আর একবার একটু খেয়াল করেন, টোটাল নাম্বার অফ টিম কত? 7। নাম্বার অফ বাই ইন আপার হাফ, উপরের অর্ধেকে বাইয়ের সংখ্যা কত? 4। এটাকে সূত্র দিয়ে প্রকাশ 4। করলে n+1/2। সূত্রটা আপাতত মনে না রাখলেও চলবে, জাস্ট উপরের অর্ধেকে একটা দল বেশি। টেকনিক্যালি মনে রাখার জন্য উপরের অর্ধেকে যেহেতু একটা দল বেশি, সেটা n+1/2। এটা কখন? ফরওয়ার্ড নাম্বার অফ টিম, বেজোড় সংখ্যক দল। নাম্বার অফ টিম ইন লোয়ার হাফ, নিচের অর্ধেকে একটা দল কম, তাহলে n-1/2, 3টা দল। নাম্বার অফ বাই একটা, পরের এই 7 থেকে 1 মাইনাস। নাম্বার অফ ম্যাচ n-1, নকআউটের সূত্র, তাহলে 6, 7টা দল, n হচ্ছে 7 মাইনাস দলের সংখ্যা 6 সমান সমান নাম্বার n-1 সমান সমান 6। খেলা হচ্ছে 6টা। দেখেন তো খেলা 6টা হয়েছে কিনা। এ আর বি খেলেছে 1 নাম্বার, সি আর ডি খেলেছে 2 নাম্বার, ই আর এফ খেলেছে 3 নাম্বার, তারপরে এরপরে এ বি এ বি থেকে এর একজন উইনার, উইনারের সাথে সি ডি এর উইনার খেলেছে 4। তারপরে ইএফ এর উইনার আর হচ্ছে জি বাই এখানে একটা। 5 আর এখানে 6 হয়েছে। জি, কার কোশ্চেন আছে বলেন? স্যার প্রশ্নটা স্যার মানে অন্যরকম প্রশ্ন আর কি, যে জি আমি আমি যদি স্যার একজন মানে টিচার হিসেবে বা যেভাবে হোক একটা সাজালাম আর কি একটা টিম, যেখানে 6টা-7টা টিম থাকবে। আমি যে একজনকে বাই দিয়ে তাকে সেকেন্ড রাউন্ড খেলাবো, হুম। মানে সেক্ষেত্রে স্যার মানে মানে আমি টিমকে সিলেক্ট যে করবো, মানে সে তো প্রথম রাউন্ড না খেলে সেকেন্ড রাউন্ড খেলতেছে, সেক্ষেত্রে স্যার ওকে, কেমন হবে আপনার স্যার? আপনার কথা বুঝতে পেরেছি। জি স্যার ধন্যবাদ। দেখেন, বাই আমরা কেন ব্যবহার করব? ফিকচার তৈরির সুবিধার্থে, আর না হলে তো আপনি মিলাতে পারবেন না। আচ্ছা, আমরা যে ম্যাথ করি, অঙ্ক, পরীক্ষায় অঙ্ক করেছেন না ছোটবেলায়? সো অঙ্কের সূত্র ব্যবহার করেছেন না? অবশ্যই তাহলে সূত্র কেন ব্যবহার করেছেন? অঙ্ক মিলানোর জন্যই তো, অঙ্ক নাকি? মেলানোর জন্য। অঙ্ক মিলানোর জন্য, অঙ্কটাকে প্রমাণ করার জন্য, যেটা আসলে এই টার্মটা ঠিক আছে। তো সূত্রগুলো তো ওইভাবেই ব্যবহার করা। এখন আপনার কোশ্চেন হচ্ছে, আমাকে তো সবাই, তাহলে স্যার আমি একটা দলকে বাই দিব, আমাকে তো সবাই খারাপ ভাবতে পারে বা বলতে পারে পার্সিয়ালিটি করতেছে, এরকম সিচুয়েশন হতে পারে। স্যার এরকমই আমিও ভাবতেছি স্যার এরকমই কিছু একটা, কিন্তু আচ্ছা, আসলে এরকম নিয়ম কিছু তো হবে ফলো না, করতে হবে। ওরকম কিছু হবে না, নো টেনশনে থাকেন। সিস্টেম হচ্ছে, আপনি একটা দলকে বাই তো আপনার যে কয়টা দলের খেলা হবে আপনি তো জানবেন যে এই কয়টা দল এবং এই কয়টা বাই প্রয়োজন। ধরেন আপনার 7টা দল, আপনার এলাকায় 7টা দল হয়েছে অনেক কষ্ট করে, আর একটা দল হয়নি, নকআউট একটা টুর্নামেন্ট চালাবেন। এখন একটা দল বাই দিবেন, বাই বাই নিচের অর্ধেকে শেষ দল পাবে, এটা ফিক্সড। এখন এই নিচের অর্ধেকে শেষে কে বসবে এটা কি আপনি নির্ধারণ করে দিবেন? কিভাবে? লটারি করবেন। এটা লটারি যারা শেষে কিনবে স্যার, এরকম ভাবে ধরেন, নাকি? শেষে কিনবে কেন, এটা আপনি ধরেন 7টা দল, তো আপনি জি 1 স্যার। থেকে 7 পর্যন্ত করলেন, একটা কাগজে লিখলেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। বুঝতে কাগজে পারছি। লিখলেন, সব দলের ক্যাপ্টেন একটা করে উঠাবে, কাগজে লিখে ভাঁজ করে আপনি ছেড়ে দিলেন, লটারি যেভাবে করে। এখানে আপনার বাই আছে কয়টা? একটা। একটা। তো এখানে এই 7 নাম্বার টিমটা বাই পাচ্ছে, তাহলে 7 সিরিয়ালটা যার আছে সে বাই পাবে। তো এটা এখন লটারি বুঝতে হচ্ছে, পারছি তাইলে স্যার। কি ফেয়ার হচ্ছে না? জি স্যার রাইট। কিন্তু আপনি যদি মনে করেন ও তো আমার বন্ধু মানুষ, ওকে আমি ওরে বাই দিয়ে বাই দিব, দিব। অন্যরা কি মানবে? হ্যাঁ স্যার বুঝতে না পারছি স্যার, স্যার, এইভাবে করলে কোনো সমস্যা হবে না স্যার। লটারি সিস্টেম। মানে লটারির মাধ্যমে স্যার আমি একজনকে মানে একটা দলকে সেকেন্ড রাউন্ডে দিয়ে দিলাম, তাহলে তো সমস্যা নেই। ঠিক আছে, প্রথমে এটা আবার যে বলেন। কেউ স্যার যে কোনো দল হতে পারে, যে কোনো দল হতে পারে এটা, হ্যাঁ ঠিক আছে। অথবা স্যার স্যার একটা দেখেন, কোশ্চেন স্যার। জি বলেন। এখন তো নিয়ম অনুসারে তো শেষ দল বাই পাবে, তাই তো? কিন্তু জি, যখন আমরা লটারি করব তখন তো আর শেষ দল বাই মানে যে কোনো দল পাচ্ছে তখন।
যে কোনো দল পাবে, কিন্তু সেই দলটা তো শেষে বসবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আপনি এখানে এই যে 7টা দল আছে, একটা বাই 7টা দলের জন্য আপনি কাকে ডিস্ট্রিবিউট করবেন? তো 7 পর্যন্ত লটারি করলেন, যার সিরিয়াল 7 হবে, 7 ধরেন বাংলাদেশ, তাহলে এখানে 7 নম্বরে বাই বাংলাদেশ হয়ে গেল। আর বাকি যে সিরিয়াল গুলো যার যেভাবে আসছে, ধরেন 1 পাইছে ইন্ডিয়া, তাহলে এখানে বসবে ইন্ডিয়া 1 নম্বর দল। এখানে আমি এবিসি দিয়ে দলের নাম বুঝাইছি, আপনি এখানে লিখবেন ইন্ডিয়া। 2 নম্বর দল ধরেন 2 পেয়েছে নিউজিল্যান্ড, আপনি নিউজিল্যান্ড লিখবেন। স্যার বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। এখন কথা 3 হচ্ছে স্যার, সিরিয়াল পেয়েছে ইউএসএ, আপনি লিখবেন আমেরিকা, লিখবেন এখানে 3, এভাবেও স্যার করতে ওটা পারেন। স্যার ওটা বুঝতে পারছি স্যার। এখন কথা হচ্ছে স্যার, যে হুম। আমি দলটা সিরিয়াল বাই সাজাবো, হুম, এতে কারো যদি দ্বিমত পোষণ থাকে তখন কি হবে? এই যে লটারির মধ্যে হচ্ছে, তো দ্বিমত হওয়ার কি আছে? তাহলে লটারি অনুযায়ী 1 নম্বরে কেউ আসবে, সেটা লটারির মাধ্যমে আসবে, হ্যাঁ, তাই তো? এভাবেই করবেন। থ্যাংক ইউ স্যার। আপনি স্যার আমি যখন আমার উত্তর পাইছি স্যার, ধন্যবাদ স্যার। আপনি যখন আপনার টুর্নামেন্ট অর্গানাইজ করবেন, আপনি তো নিশ্চয়ই চাইবেন যে এটা যেন ফেয়ার। আমরা ডেফিনেশনে কি পড়েছি? খেলাধুলার পরিচালনা পদ্ধতির যে ডেফিনেশন, এটা আমরা কি পড়েছি? এটা যেন একদম সিস্টেমেটিক ওয়েতে হয়। সো আপনি যখন করবেন, আপনার বন্ধুর টিমকে আপনি বাই দিয়ে দিলেন, বা ওর টিমকে সহজ দলের সাথে ফেলাইলেন, রাতের আধারে আপনি ফিকচার তৈরি করে, যে বন্ধু সমস্যা নাই, আমি তোর বিষয়টা দেখতেছি, তুই ফাইনাল খেলতে পারবি, সেই লাইন করে দিচ্ছি। হ্যাঁ আমরা বাই দিয়ে দেবো, ঠিক আছে তাহলে স্যার। আপনাকে বাকি আপনি ধরেন কষ্ট মষ্ট করে কোনো একটা টুর্নামেন্ট অর্গানাইজ করলেন, পরের বার থেকে আপনার কাছে কেউ খেলতে আসবে? না স্যার, আসবে না। কখনোই আসবে না এখানে স্যার। আপনার পার্সোনালিটি ডিপেন্ড করবে। জি স্যার। আমার কথা বুঝছেন? সো আপনাকে অলওয়েজ ফেয়ারনেসটা কাজে লাগাতে হবে। এবং এই যে বাই দিচ্ছেন, এই যে বাই কাকে দিবেন, কোন দল পাবে, এটা আপনাকে আগে ডিক্লেয়ার করতে হবে, এই সিস্টেমটা। আমি যে ফিকচারটা যেমন ভাবে আপনাদেরকে বুঝিয়েছি, যে আমাদের দল আছে 7টা, নিয়ম অনুযায়ী ফিকচার তৈরির সুবিধার্থে একটা দলকে বাই দিতে হবে। সো বাই পাবে শেষ দলটা, বাই পাবে। সো আমরা ধরেন আমি এখানে 1 2 3 4 5 6 7 এরকম আপনি একটা সিরিয়াল লিখলেন। সো শেষ দলটা বাই পাবে। এখন শেষে কোন দল বসবে? আমরা একটা লটারি করলাম, লটারিতে যার যে সিরিয়াল আসছে তার নাম সেখানে আমরা লিখব। তাহলে 7 নম্বরের সিরিয়ালে যার নাম আছে সেখানে লিখবো, সে অটোমেটিক বাই পেয়ে যাবে। আর খেলার সিস্টেমটা এভাবে হবে, এটা হচ্ছে নকআউট সিস্টেমে, উপরের অর্ধেকে 4টা দল থাকবে, নিচের অর্ধেকে 3টা দল থাকবে। শেষ দল যেহেতু বাই পাবে, খেলা হবে পরের এই যে 1-এর সাথে 2 এর খেলা হবে, 3-এর সাথে 4-এর খেলা হবে, ওখান থেকে একটা করে দল পরের রাউন্ডে যাবে, 5-এর সাথে 6-এর খেলা হবে। ঠিক এই ফিকচারটা, ড্রটা তো দেখছেন এখানে, এটা দেখেছেন না? জি স্যার। জি স্যার আমরা দেখছি। কোনো ডাউট আছে? না স্যার। না স্যার, বুঝতে পারছি। এখন দেখেন, আপনাদের আর একটা কোশ্চেন ছিল, পঞ্চম বাইটা আসলে কে পাবে, এরকম একজন কোশ্চেন করেছেন। আমরা একটু 9টা দলের ফিকচার করি, একটু মিউট করে রাখেন। 9টা দল, 1 2 3 4 5 6 7 8 9, এটা আপনারা করবেন। এখন আমি জাস্ট ড্র করব 9টা দলের ফিকচার। অর্ধেক করতে গেলে আমরা উপরের অর্ধেক এবং নিচের অর্ধেক কিভাবে করব? উপরে 5 নিচে 4 উপরে স্যার। 5 নিচে 4। ভেরি গুড, গেল, অর্ধেক করা শেষ। আমাদের টিমের সংখ্যা হচ্ছে 9, টিম হচ্ছে 9, বা নাম্বার অফ টিম 9। এরপরে আমাদের উপরের অর্ধেকে দল আছে কয়টা? 5টা, নিচের অর্ধেকে 6টা। এরপরে আমাদের কি দেখতে হবে? নাম্বার অফ বাই। নাম্বার অফ বাই, ভেরি গুড। নাম্বার অফ বাই কত? স্যার নাম্বার অফ বাই হবে আপনার, দল ছিল স্যার 7টা 8টা 9 16 থেকে 9টা বাদ স্যার, তাহলে 7টা। 7 হবে স্যার, 7। 7, এক্সেলেন্ট। এখানে চাইলে সূত্র লিখতে পারেন, ওই যে নেক্সট পাওয়ার অফ 2, পরবর্তী 2 এর শক্তি বিয়োগ দলের সংখ্যা। নাম্বার অফ টিম হচ্ছে n,
n দিয়ে প্রকাশ করা হয়। সো n ইকুয়াল টু 9 লিখতে পারেন। নাম্বার অফ টিম n সমান সমান 9। ঠিক আছে, এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা না। ওকে, 7টা বাই, আমরা বাই পেয়েছি 7টা। এখন এখন কি কাজ? বাই ভাগ করা, তাই তো? জি স্যার। প্রথম বাই কাকে দিব? লাস্টের 9 নাম্বার শেষের স্যার, 9 কে দেব 9 স্যার। নাম্বারকে স্যার। বাই 1। দ্বিতীয় বাই কাকে দিব? স্যার প্রথম স্যার, 5 কে স্যার, প্রথম রাইট। প্রথম জি স্যার। বাই 2। তৃতীয় বাই কাকে দিব? 8 নম্বর 6 স্যার, 6 স্যার, 6 হবে স্যার। বাই 3, 6। কারণ কি বলেছিলাম? প্রথম পাবে লাস্ট টিম অফ লোয়ার হাফ, নিচের অর্ধেকের শেষ দল। তারপরেরটা পাবে উপরের অর্ধেকের প্রথম দল। তৃতীয় বাই পাবে নিচের অর্ধেকের প্রথম দল। দেখেন, প্রথমে পাইছে শেষ, এটার প্রথম, তারপরে আবার নিচের প্রথম, উপরেরটা শেষ। তাহলে চতুর্থ বাই পাবে কে? স্যার 5 স্যার। 5 নাম্বার দল, এটা বাই 4। পঞ্চম বাই কে পাবে? 8 পাবে, 8 নম্বর পাবে, 8 নম্বর। 8 নাম্বারই পাওয়ার কথা স্যার। বাই 5। কারণ কি? নিচের অর্ধেকের শেষ দল। তো আপনার কোশ্চেন ছিল নিচের অর্ধেকের শেষ দল। এখন নিচের অর্ধেকের শেষ দল তো 9, সে বাই পেয়েছে, তাহলে কি আবার ওকে বাই দিতে পারবো না? তাহলে 9 এর আগে যে আছে ওই শেষ দল হিসাবে কাউন্ট হবে। বাই হচ্ছে দেন এই যে 8 নাম্বার দল। ওকে, পঞ্চম বাই শেষ। ষষ্ঠ বাই কে পাবে? 1 নম্বর, 2 নম্বর। 2 নাম্বার স্যার, 2 নাম্বার। 2 নাম্বার দল, এটা হচ্ছে বাই 6। বাই 6 উপরের অর্ধেকের প্রথম দল। তখন এই উপরের অর্ধেকের প্রথম দল হচ্ছে 1 নাম্বার বাই পেয়েছে, এজন্য দ্বিতীয় দলটাই তখন প্রথম দল হিসাবে কাউন্ট হবে। 7 নাম্বার বাই কে পাবে? 7 পাবে স্যার। 7 পাবে স্যার। নিচের অর্ধেকের শেষ প্রথম দল। তাহলে নিচের অর্ধেকের এখন প্রথম দল তো ওই একটাই ফাঁকা আছে, তাহলে সেই পাবে। এখন তারপর আমাদের 4 বাইয়ের নম্বরে সংখ্যা যাবে। দেখেন তো মিলছে কি? 7টা হয়েছে কি? ও জি 7টা, স্যার, হ্যাঁ। 7টা হয়েছে স্যার। এখন খেলা হবে কার কার প্রথম রাউন্ডে? 1 2 ও 1 সরি 2 কেন? 3 এবং 4 কি বাই পাইছে? 3 এবং 4 জি স্যার, রাইট। 3 আর 4 তো বাই পায়নি, তাহলে 3 আর 4 প্রথম রাউন্ডে খেলবে। 3 আর 4 খেললো, খেলে এখান থেকে একটা দল জিতবে। এটা হচ্ছে প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে কোন কোন দল চলে গেছে? এ বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে, এ বাই পেয়ে গিয়েছে, এটাও চলে গেল। যারা যারা বাই পেয়েছে তারা পরের রাউন্ডে খেলবে। গেল। এখন উপরের যে দুইটা দল বাই পেয়েছে তারা 2 জন খেলবে প্রথমে, এখান থেকে একটা দল পরের রাউন্ডে যাবে। 3 আর 4 এখান থেকে একটা দল জিতেছে, ও খেলবে 5 এর সাথে, পরের বাইয়ের সাথে। 6 নাম্বার এবং 7 নাম্বার দল বাই পেয়েছিল, ওরা খেলবে, ওখান থেকে একটা দল যাবে। 8 এবং 9 বাই পেয়েছিল, ওরা 2 জন সেকেন্ড রাউন্ডে খেলবে, তারা পরের রাউন্ডে যাবে। এখন দেখেন 4টা দল আছে, এই দলের সাথে এই দল সেমিফাইনাল খেলবে, একটা দল ফাইনালে যাবে। এই দলের সাথে এই দল সেমিফাইনাল খেলবে, একটা দল ফাইনালে যাবে, এবং ফাইনালে এখানে মোকাবেলা করবে, একটা টিম চ্যাম্পিয়ন হবে। একটু মিউট করে রাখেন। বুঝতে পেরেছেন ড্রয়িংটা? জি স্যার। এইবার জাস্ট একটু খেয়াল করেন, আমরা কিন্তু 9টা দলের পিকচার তৈরি করে ফেলেছি। এখন দেখেন তো এটার সাথে মিল আছে কিনা। আগে একটু বাইগুলো মিলাই দেখেন মিলে কিনা। এই যে 3 আর 4 হচ্ছে বাই পেয়েছে, ওই 3 আর 4 বাই পায়নি। দেখেন এখানে 3 আর 4, এখানে গ আর ঘ খেলেছে, দেখেছেন? এটার এটা ড্রয়িং একই, যেহেতু এটা হাতে করেছি এই জন্য এটা একটু দেখতে অন্যরকম হলেও এটা একই ড্রয়িং। এখানে আমরা সে আগের হিসাব করেছি, যেটা যে দলের সংখ্যা হচ্ছে 9, উপরের অর্ধেকে দলের সংখ্যা 5, নিচে হচ্ছে 4, বাইয়ের সংখ্যা হচ্ছে 7, ম্যাচের সংখ্যা কত হবে? 8। 8 স্যার, মিলে গেছে স্যার। দল 8টা ম্যাচ। কিভাবে? এই দেখেন এখানে একটা ম্যাচ হয়েছে,
রাউন্ড 1 3 4, তারপরে রাউন্ড 2 আছে 1 2 4 5 এখানে 6 7 2 8 9। 3 4 5 6 7 এবং 8, 8টা ম্যাচ। ক্লিয়ার? নকআউটে 13টা দলের ফিকচার করতে হলে বাই কয়টা দল পাবে? 3টা বাই পাবে। ঠিক ওই একই নিয়মে। নিচের অর্ধেকের শেষ দল, উপরের অর্ধেকের প্রথম দল, তারপরে নিচের অর্ধেকের প্রথম দল, এভাবে ড্রয়িংটা করতে হবে। একই জিনিস। এখন এই নকআউট ফিকচার নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আছে? নাই স্যার, না স্যার, ঠিক আছে স্যার, সুন্দর বুঝেছেন না জি স্যার, বুঝেন নাই? বুঝতে পারছি স্যার।